পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নবম শ্রেণীর নাটক ধীবর বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। নাটকটির রচয়িতা মহাকবি কালিদাস। কালিদাস কোথায় জন্মেছিলেন তা নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। একটি মত অনুযায়ী তিনি কলিঙ্গের বাসিন্দা, আরেকটি মত অনুযায়ী তিনি উজ্জয়িনীর বাসিন্দা, আরেকটি মতে রয়েছে যে কাশ্মীর তার আদি বাসস্থান বা তার জন্মস্থান। এ নিয়ে একাধিক তথ্য প্রমাণও রয়েছে। মূলত খ্রিস্টীয় 300 থেকে 500 অব্দের মধ্যে তার সময়কাল। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের তিনি অন্যতম। তার একাধিক সৃষ্ট নাটক এবং কাব্যের মধ্যে উল্লেখযোগ্য হল মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, ঋতু সংহার ইত্যাদি। আমাদের আজকের আলোচ্য ধীবর বৃত্তান্ত এই নাটকটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। এই নাটকটির বাংলায় অনুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। নাটকটির মূল আলোচনায় বা ধীবর বৃত্তান্তের নাটকের মূল আলোচনায় আসার আগে তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বিভিন্ন আলোচনা, প্রশ্নোত্তর সংক্রান্ত নানা পর্যালোচনা জানতে হলে দেখতে থাকো চ্যানেলটিকে। নাটক ধীবর বৃত্তান্ত। নাটকের মূল আলোচনায় প্রবেশের আগে নাটকটার প্রেক্ষাপট আমাদের জানার প্রয়োজন রয়েছে। নাটকের শুরুতে বলা হচ্ছে, মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। প্রথম দুটো লাইনে কয়েকটা চরিত্রকে আমরা পাই, তার আলোচনার প্রথমের প্রয়োজন রয়েছে। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। মহর্ষি কর্ণ একজন প্রাচীন ঋষি, পুরুবংশীয় অপ্রতিরথের পুত্র ছিলেন তিনি। শুক্ল যজুর্বেদের স্মৃতিকার। মালিনী নদীর তীরে ছিল তার আশ্রম। এই মালিনী নদীর তীরে তিনি শকুন্তলা বলে এক কন্যাকে তিনি পেয়েছিলেন। এই শকুন্তলার পরিচয় দিতে গিয়ে বলতে হয়, এই শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র এবং ইন্দ্রের রাজসভার অপ্সরা মেনকার কন্যা। মেনকা তার কন্যা শকুন্তলাকে জন্ম দেওয়ার পরে তাকে মালিনী নদীর তীরে ফেলে রেখে আবার স্বর্গে চলে যান। যেহেতু মালিনী নদীর তীরে তিনি ফেলে রেখেছিলেন, সে সময় শকুন্ত বা পাখি তার ডানায় শকুন্তলাকে আশ্রয় দিয়েছিলেন, তাকে রক্ষা করেছিলেন। কর্ণমুনি যখন স্নান থেকে মালিনী নদীতে স্নান করে যখন ফিরছিলেন, তখন তিনি দেখেন যে একটা শকুন্ত পাখি একটি কন্যাকে আশ্রয় দিয়ে রেখেছে বা রক্ষা করে রেখেছে। তখন কর্ণমুনি শকুন্তলাকে নিয়ে তার নিজের তপবনে বা নিজের আশ্রমে ফিরে আসেন এবং তারপর পরিচর্যা করে শকুন্তলাকে বড় করে তোলেন। তাই বলা যায় তপবনে বা যেখানে তপস্যা করার যে বন, অর্থাৎ যেখানে মুনি ঋষিরা তপস্যা করে, সেই তপবনের এক আশ্রমে শকুন্তলা বড় হয়ে উঠছিল। শকুন্তলা বড় হয়ে ওঠার মুহূর্তে, যখন শকুন্তলা বড় হয়ে উঠেছে, এরই মধ্যে এই সময়ে একবার কর্ণমুনি, যে শকুন্তলার পালিত পিতা, সেই কর্ণমুনি তার কোনো ব্যক্তিগত প্রয়োজনে তিনি চলে গিয়েছিলেন তপবন ছেড়ে। এরকম পরিস্থিতিতে শকুন্তলা ছিল একাকী। এই সময় পুরুবংশীয় রাজা দুষ্মন্ত মৃগয়া করতে বা পশু শিকার করতে করতে চলে এসেছিলেন এই কর্ণমুনির তপবনে বা কর্ণমুনির আশ্রমে। সেই রাজা দুষ্মন্ত তিনি শকুন্তলাকে দেখেন, শকুন্তলার রূপে মুগ্ধ হন এবং শকুন্তলাকে বিবাহের প্রস্তাব দেন। শকুন্তলার সঙ্গে তারপর কর্ণমুনির আশ্রমে রাজা দুষ্মন্তের বিবাহ হয় গান্ধর্ব মতে। গান্ধর্ব মত প্রাচীন ভারতবর্ষে হিন্দু ধর্মে 8 ধরনের বিবাহ রীতি রয়েছে। দৈব বিবাহ, অসুর বিবাহ,
প্রজাপত্য বিবাহ, রাক্ষস বিবাহ ইত্যাদি ইত্যাদি বিবাহ। তার মধ্যে অন্যতম হলো গন্ধর্ব বিবাহ। এই বিবাহে কোনো সঙ্গী বা সাক্ষী থাকার প্রয়োজন নেই। পরস্পর যদি সম্মত হয়, একের যদি আরেকজনকে পছন্দ হয়, তাহলেই তারা নিজেদের সম্মতিতে এই বিবাহ করতে পারে, কারোর থাকার প্রয়োজন নেই। তাই এরকম একটা গান্ধর্ব বা গন্ধর্ব বিবাহ রীতিতে শকুন্তলা এবং দুষ্মন্তের বিবাহ হয়েছিল। এবং বিবাহ হওয়ার পরে আর অন্য কেউ তেমনভাবে সাক্ষী নেই। বিবাহ হওয়ার পরে দুষ্মন্ত তার রাজধানীতে, অর্থাৎ রাজধানী হস্তিনাপুরে তিনি চলে যান। কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, দুষ্মন্তের আর কোনো খবর পান না শকুন্তলা। এরকম একটা পরিবেশ, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। রাজা দুষ্মন্ত যখন চলে গেছিলেন শকুন্তলাকে বিবাহ করার পরে রাজধানীতে, তখন তিনি বলেছিলেন যে শকুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য তিনি চতুরঙ্গ সেনা পাঠাবেন, শকুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই কোনো চতুরঙ্গ সেনা তো এলো না, কোনো দূত এলো না। রাজা দুষ্মন্ত নিজেও শকুন্তলার কোনো খোঁজ নিতে এলেন না। তখন স্বাভাবিকভাবে শকুন্তলা চিন্তিত হয়ে পড়লেন। স্বামীর চিন্তায় শকুন্তলা অন্যমনা, এক মনে স্বামীর চিন্তা করছেন। এমন সময় তপবনে এলেন ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা আরেকজন খ্যাতনামা ঋষি। তিনি মহর্ষি অত্রি এবং তার স্ত্রী অনুসূয়ার সন্তান ছিলেন। তপস্যা করেছিলেন তিনি প্রভূত, এবং তিনি তপস্যা করে প্রচুর তেজের অধিকারী হয়েছিলেন। পাশাপাশি ছিল তার প্রচণ্ড বদরাগ। তিনি অনেককে অভিশাপ দিয়ে তাদের সমূহ জীবনের ক্ষতি করেছিলেন। যেমন এই শকুন্তলাকে তিনি অভিশাপ দিয়েছিলেন। তিনি ছিলেন প্রচণ্ড বদরাগী একজন ঋষি। শকুন্তলা আশ্রমে, তপবনে যখন ঋষি এলেন, ঋষি দুর্বাসা এলেন, হয়তো সারাদিন পথশ্রমে ঋষি ক্লান্ত, শকুন্তলার কাছে জিজ্ঞাসা করছেন হয়তো খাবার, পানীয় ইত্যাদির জন্য। কিন্তু শকুন্তলা টেরই পাননি যে ঋষি তাকে ডাকছেন। শকুন্তলা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন। ভাবলেন শকুন্তলা তাকে তেমনভাবে যত্ন করছে না, তাকে পাত্তা দিচ্ছে না। এইরকম পরিস্থিতিতে ঋষি রেগে গেলেন, ক্ষুব্ধ হলেন। তিনি তাকে অভিশাপ দিলেন। যার চিন্তায় সে মগ্ন, অর্থাৎ যার চিন্তা সে করছে, সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। অর্থাৎ শকুন্তলা চিন্তা করছে তার স্বামী রাজা দুষ্মন্তের। সেই দুষ্মন্ত শকুন্তলাকে আর মনে রাখতে পারবে না বা মনে রাখবে না, ভুলে যাবে শকুন্তলার কথা। এটা একটা ভয়ঙ্কর অভিশাপ। এই ভয়ঙ্কর অভিশাপের ফল শকুন্তলাকে ভোগ করতে হবে। কিন্তু শকুন্তলার কাছেই ছিল শকুন্তলার এক সখী প্রিয়ংবদা। দেখলেন যে ঋষি তাকে অভিশাপ দিলেন। সেই প্রিয়ংবদা বা যে প্রিয় কথা বলে তাকেই বলে প্রিয়ংবদা। শকুন্তলার দুই সখী অনুসূয়া এবং প্রিয়ংবদার মধ্যে প্রিয়ংবদা অন্যতম। সেই প্রিয়ংবদা ঋষিকে অনুরোধ করলেন যে আপনি যে অভিশাপ দিলেন, এই অভিশাপ ফিরিয়ে নিন, না হলে ওর জীবনের সমূহ ক্ষতি হয়ে যাবে। তখন ঋষি তার শাপ বা অভিশাপের প্রভাব কিছুটা কমানোর একটা প্রয়াস করলেন, একটা চেষ্টা করলেন। তিনি কি বললেন? তার শাপের প্রভাব দূর হবে কি করলে? যদি কোনো নিদর্শন শকুন্তলা দেখাতে পারে তার স্বামীকে, অর্থাৎ কোনো চিহ্ন, কোনো স্মৃতিচিহ্ন, কোনো জিনিস, সেটা যদি দেখাতে পারে যে জিনিসটা বা কোনো চিহ্ন তার স্বামী তাকে দিয়েছে বা দুষ্মন্ত তাকে দিয়েছে, তাহলে সেই স্মৃতিচিহ্ন দেখে দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়বে। না হলে শকুন্তলার কথা দুষ্মন্ত মনেও আনতে পারবে না। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে যখন চলে গেলেন, অর্থাৎ যখন হস্তিনাপুরের উদ্দেশ্যে দুষ্মন্ত পাড়ি দিয়েছেন, তখন শকুন্তলাকে একটা আংটি পরিয়ে দিয়েছিলেন। সখীরা মনে করল ওই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন, অর্থাৎ এই আংটি দেখালে শকুন্তলার কথা দুষ্মন্তের মনে পড়বে। এরপর মহর্ষি কর্ণ তার কাজ সেরে তীর্থ থেকে ফিরে এলেন। ফিরে এসে শকুন্তলাকে যখন জানলেন শকুন্তলার সঙ্গে গান্ধর্ব মতে বা গন্ধর্ব মতে দুষ্মন্তের বিয়ে হয়েছে, তাই শকুন্তলাকে তার প্রতিগৃহে বা দুষ্মন্তের গৃহে পাঠানোর একটা আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে বা দুষ্মন্তের কাছে উপস্থিত হয়ে শকুন্তলা যখন উপস্থিত হলেন, শকুন্তলাকে দুষ্মন্ত চিনতেও পারল না, কারণ সে অভিশাপের ফল। কারণ এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি।
শকুন্তলা যখন দুষ্মন্তের উদ্দেশ্যে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন পথে শচীতীর্থে বা একটা স্নানের জায়গায় মালিনী নদীর তীরে স্নান করতে গিয়ে অঞ্জলি দিতে যখন গিয়েছিলেন, হাত জোর করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করছিলেন, তখন তার হাত থেকে জলের মধ্যে আংটিটা তার পড়ে গিয়েছিল। ফলে আংটি ছাড়াই তিনি দুষ্মন্তের কাছে গেছেন, এবং আংটি ছাড়া দুষ্মন্তের কাছে যাওয়ায় সে দুর্বাসার অভিশাপ লেগেছে। তাই শকুন্তলাকে রাজা দুষ্মন্ত চিনতে পারেননি। শকুন্তলা রাজসভায় অপমানিত হলেন, এবং অপমানিত হয়ে তিনি ফিরে এলেন। এবং ওই যে আংটিটা, সেটা ঘটনাক্রমে পেল একজন ধীবর বা একজন জেলে, এবং জেলের এরপর আংটি পেয়েছে, এবং সেই আংটিটা পাওয়ার পরে সেই আংটিটা সে বিক্রি করতে গিয়েছিল, এবং সেখানে রাজার লোকেরা তাকে ধরেছে। এবং তারপরে যে বৃত্তান্ত, সেটাই এই ধীবর বৃত্তান্ত এই নাটকে রয়েছে। এই আলোচনা, এবার মূল আলোচনা বা মূল নাটকের আলোচনায় প্রবেশ করা যাক। এবার নাটকের চরিত্রগুলোর মধ্যে অন্যতম রয়েছে ধীবর, এবং একটা চরিত্র রয়েছে দুজন রক্ষী, প্রথম রক্ষী এবং দ্বিতীয় রক্ষী। আরেকটা চরিত্র রয়েছে রাজ শ্যালক, অর্থাৎ রাজা শ্যালক। এখানে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, রাজা দুষ্মন্ত বিয়ে হয়েছে শকুন্তলার সঙ্গে, তাহলে শকুন্তলার সঙ্গে তো তার কোনো এখন আর সংযোগ নেই, তাহলে তার রাজ শ্যালক এলো কোথা থেকে, অর্থাৎ রাজা শালা এলো কোথা থেকে? এক্ষেত্রে বলতে হয় যে রাজার প্রথমের যে বিবাহ হয়েছে, প্রথমে যার সাথে বিবাহ হয়েছে তার সেই স্ত্রীর নাম হলো লক্ষণা, এবং সেই লক্ষণার এক পুত্র রয়েছে যিনি হলেন রাজা জন্মেজয়। তিনিও বিখ্যাত ইতিহাসে বা পৌরাণিক সাহিত্যে। সেই রাজা লক্ষণার যে ভাই, সেই এখানে রাজশ্যালক। সেই হিসাবে আমাদের নাটকটা এগোতে হবে বা নাটকের আলোচনায় আমরা প্রবেশ করব। এখানে নাটকের আলোচনায় এক পুরুষ, যাকে যেই ধীবর একটা মাছ, সেই ধীবর বা জেলে একটা মাছ ধরেছিল, সে মাছ ধরে মাছটা যখন কেটেছে, তখন মাছের পেটে সেই রাজার আংটিটা পেয়েছে, এবং সেই আংটিটা সে বিক্রি করতে গিয়েছিল, এবং বিক্রি করতে গিয়ে সে ধরা পড়েছে, এবং মনে করা হয়েছে সে রাজার আংটিটা চুরি করেছে, এবং রাজার কাছে এই জন্য বিচারের জন্য নিয়ে আসা হয়েছে। মূলত রক্ষীরা প্রথমে রাজার শ্যালকের কাছে নিয়ে এসছে, কারণ রাজার এই শ্যালক নগর রক্ষার দায়িত্বে রয়েছে, এবং তারপরে রাজার শ্যালক সে আংটিটা নিয়ে রাজার কাছে যাবে, কারণ প্রকৃত ঘটনা জানার প্রয়োজনে। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজ শ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষী প্রবেশ করলো। এটা কোনো মঞ্চে নাটক হবে, তাই সেই হিসাবে নাটকটা পড়তে হবে। নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক নগর রক্ষার দায়িত্বে ছিল, আর পিছনে হাত বাঁধা অবস্থায় একজন পুরুষ বা একজন ব্যক্তিকে নিয়ে দুই রক্ষী প্রবেশ করলো। দুই রক্ষী তাড়না করে বা শাসন করতে করতে বলছে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? লোকটাকে চোর সম্বোধন করে বলছে, রাজার নাম খোদাই করা, মণিখচিত মণিমুক্ত দেওয়া এই রাজার আংটি তুই কোথায় পেলি? সেই পুরুষ ব্যক্তি, অর্থাৎ সেই ধীবর ব্যক্তি ভয় পাওয়ার অভিনয় করে, যেহেতু মঞ্চে নাটক হচ্ছে তাই ভয় পাওয়ার অভিনয় করে সে বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ, অর্থাৎ আমি চুরি করিনি, আমি এরকম কাজ করিনি, আপনারা শুধুই আমাকে সন্দেহ করছেন, আপনারা শান্ত হন। প্রথম রক্ষী বলছে, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা দান করেছেন? অর্থাৎ তুই পবিত্র ব্রাহ্মণ, তুই ভালো ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণকে দান হিসাবে রাজা এটা দিয়েছেন? পুরুষ বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি, আপনারা অনুগ্রহ করে শুনুন আমি কি বলতে চাই। আমি একজন জেলে, আমি একজন সামান্য জেলে বা মাছ ধরে আমি জীবিকা নির্বাহ করি, শক্রাবতার বলে একটা স্থানে আমি থাকি। দ্বিতীয় রক্ষী তার কথার পরিপ্রেক্ষিতে বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? বাটপার শব্দের অর্থ ঠগ। মূলত ইংরেজিতে যদি বাটপার শব্দের ইংরেজি মানে করা হয় তাহলে হাইওয়েম্যান, অর্থাৎ মূলত বড় বড় রাস্তায় বা পথে যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত ছিনতাইবাজেরা মানুষের কাছ থেকে, পথচারীদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেয়, তাদের বলে বাটপার। তাই বাটপারের সঙ্গে দ্বিতীয় রক্ষী একে তুলনা করছে।
বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি? তুই কোন জাতি গোষ্ঠীর সম্প্রদায়ভুক্ত সেই কথা কি আমরা জিজ্ঞেস করেছি? তুই ধীবর না জেলে, তুই কি করিস, এগুলো আমরা জিজ্ঞেস করিনি। অর্থাৎ এই সমস্ত কথার মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় রক্ষীর একটা নীচ মানসিকতারও প্রকাশ পাওয়া যায়, যে পুরুষ তার নিজের পরিচয় দিতে গিয়ে তার পরিচয় সূত্রে কত কথাই বলতে পারে, কিন্তু সেটাকে তার পরিচয় হয়তো সামাজিক, সে হয়তো নিম্ন শ্রেণীরভুক্ত, কিন্তু তা সত্ত্বেও তা বলে তাকে এরকমভাবে অসম্মান করা কখনোই উচিত নয়। কিন্তু দ্বিতীয় রক্ষী তাকে অসম্মান করছে। শ্যালক ওই সময় বলছেন, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। এখানে শ্যালকের ভূমিকাটা প্রথম দিকে খুবই ভালো, কারণ শ্যালক তাকে আত্মপক্ষ সমর্থনে বা নিজের কথা বলার একটা সুযোগ করে দিচ্ছেন। তাই তিনি বলছেন, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। সূচক একজন রক্ষীর নাম। নাটকের পরবর্তী সময় আমরা জানতে পারবো সূচক হলো প্রথম রক্ষীর নাম এবং দ্বিতীয় রক্ষীর নাম হলো জানুক। আমাদের বোঝার সুবিধার জন্য বা আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা এরকম ভাবতে পারি, যেমন আমরা রচনা শুরুতে লিখি সূচনা, তারপরে শেষে থাকে উপসংহার, একই রকমভাবে যে প্রথম সে হলো সূচক বা সূচনা, এই হিসাবে আমরা মনে রাখতে পারি প্রথম জন হলো সূচক, দ্বিতীয় জন হলো জানুক। তা সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। অর্থাৎ সূচক, তুমি একে পূর্বাপর অর্থাৎ পূর্ব এবং পর অর্থাৎ আগে এবং পরে সব কথা বলতে দাও, মাঝে বাধা দিও না, একে বলতে দাও, এ কি বলতে চায় শুনি। দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি। আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। অর্থাৎ আমি জাল, বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক এই কথা শুনে হেসে উঠল, যে তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। এখানে শ্যালকও কিছুটা তার জীবিকার প্রতি যেন একটা অশ্রদ্ধা মিশ্রিত ভাব প্রকাশ করলো, অর্থাৎ কিছুটা অশ্রদ্ধা দেখালো। নিজ মানসিকতার প্রকাশ এখানে শ্যালকের এই উক্তির মধ্যেও পাওয়া গেল, যে তোর জীবিকা বেশ পবিত্র। পুরুষ তখন বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। আমি হয়তো একটা জীবিকা নির্বাহ করি, হয়তো সেই জীবিকাটা নিতান্তই নিম্ন, বড় রকম কাজ আমি হয়তো করি না, কিন্তু যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। যে বৃত্তি নিয়ে যে পেশা নিয়ে আমি জন্মেছি সেই বৃত্তি নিন্দনীয় অর্থাৎ ঘৃণ্য হলেও সেটা পরিত্যাগ করা উচিত নয়। বংশ পরম্পরায় আমরা এই কাজ করে চলেছি। মাছ ধরার কাজ হয়তো জেলের বাবাও করত, তার আগে তার বাবাও করত, এটা তাদের একটা বংশ পরম্পরায় কাজ, এটাই তারা করে। কত মানুষ এরকম নিম্ন পেশার মানুষ আছে যারা রয়েছে দেখেই সমাজটা টিকে রয়েছে। তাই তিনি বলছেন, এ ধরনের নিম্ন পেশার কাজ আমরা করি, এটা ঘৃণ্য হয়তো অনেকের কাছে, কিন্তু তাও আমরা এই পেশাটাকে বজায় রেখেছি, কারণ পেশার প্রতি শ্রদ্ধা আমাদের রয়েছে। আর একইভাবে একটা উদাহরণ টেনছেন, যে বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। যে সমস্ত বেদ পাঠ করে যে সমস্ত ব্রাহ্মণ, তারা সাধারণভাবে দয়াপরায়ণ হয়, মানুষের প্রতি তাদের দয়া মায়া ইত্যাদি বোধগুলো তাদের থাকে, কিন্তু যখন তারা যজ্ঞ করে সেই সময় যজ্ঞের সময় নির্বিচারে তারা অনেক পশুকে বধ করে, তখন তো তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া থাকে না। তাই বলা হচ্ছে, কোনো পেশাই কিন্তু সম্পূর্ণ শ্রদ্ধার নয়, সব পেশার মধ্যেই কিন্তু নির্দয়তা থাকে, সব পেশার মধ্যেই ঘৃণ্য কিছু ব্যাপার থাকে, যার জন্য ওই পেশাটাকে ঘৃণা করা যায়। একই রকমভাবে বেদজ্ঞ ব্রাহ্মণের যে কাজ সেটাও কিছু কিছু ক্ষেত্রে ঘৃণার যোগ্য। এখানে এই পুরুষের বা ধীবরের তার যে জ্ঞান বুদ্ধি তার কিন্তু প্রকাশ পাওয়া গেল। শ্যালক বলছে, তারপর আর কি কি বলতে চাও তুমি। পুরুষ বলছে, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সে মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটা দেখতে পেলাম। পরে সে আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। পুরুষ এরপরে কিভাবে সে আংটি পেল, কিভাবে একটা রুই মাছ তার জালে ধরা পড়েছিল, সেই রুই মাছ কাটায় তার পেট থেকে কিভাবে মণিমুক্তায় খচিত আংটিটা পেল, সেই আংটিটা বিক্রি করতে গিয়ে কিভাবে ধরা পড়ল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন এবং সম্পূর্ণ সঠিক কথাই তিনি বললেন, এটাই তার কথা। এইভাবে তিনি সমস্ত কথা বলে এবার শাস্তি প্রত্যাশা করেছেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে এবার আমার শাস্তি দিন। শ্যালক তখন বলছে, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। এবার শ্যালক এই যে কথাগুলো বলল,
তার মধ্যেও কিন্তু শ্যালকের একটা নিম্ন মানসিকতা, একটা ঘৃণ্য মানসিকতা, এবং সামাজিক দিক দিয়ে ও যে জেলে যে নিম্ন পদস্থ তাকে কিছুটা যেন অসম্মান করা হচ্ছে, অসম্মান করছে শ্যালক। এই উক্তির মাধ্যমে তার প্রকাশ পাচ্ছে যে জানুকের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এই গোসাপ খাওয়া জেলে হবে। গোসাপ বা গুইসাপ যেটাকে বলা হয়, সেই গোসাপ খাওয়া জেলে, যারা সাধারণভাবে নিম্ন জাতির, আদিবাসী, উপজাতি, তারা এরকম গোসাপ তারা খায়। তাই তার এই জাতিগত যে শ্রেষ্ঠত্ব, শ্যালক যে জাতিগত শ্রেষ্ঠত্বে বিরাজ করে, এবং এদিকে ধীবর যে জাতিগত নিকৃষ্ট একটা জাতিতে বিলং করে বা তার অংশ, সেটা বোঝানোর জন্য জাতিগত শ্রেষ্ঠত্বের কথা প্রচার করে তাকে হেয় করার চেষ্টা করছেন শ্যালক। এবং তারপর তিনি বললেন, তাও এই আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে সেটা একবার অনুসন্ধান করতে হয়, কারণ রাজার কাছে গেলে, রাজাকে আংটিটা দেখালে রাজাই বলতে পারবে যে আংটিটা কিভাবে তার কাছ থেকে হারালো, তার বৃত্তান্ত। দুই রক্ষী বলছে তখন, তবে তাই হোক, চল রে গাঁট কাটা, অর্থাৎ তবে তাই হোক, তুই চল, আমি তোকে নিয়ে চলেছি। গাঁট কাটা মানে মূলত পকেট মার। যারা মানে অনেক আগে, যখন এখনকার মতো প্যান্ট ছিল না, সেই সময় কোমরের কাপড়ের সঙ্গে টাকা পয়সা রেখে দেওয়া হতো, সেটাকে বলা হতো গাঁট। সেই গাঁট কেটে যারা চোর বা পকেটমার, তারা গাঁট কেটে ব্যক্তির টাকা পয়সা হাতিয়ে নিত। তাই গাঁট কাটা বা পকেটমার সমার্থক শব্দ। তাই পকেটমার বা গাঁট কাটা বলে তাকে কিন্তু হেয় করার চেষ্টা করা হচ্ছে। প্রতিটা মুহূর্তে এই ব্যক্তিটিকে, ধীবরকে হেয় করা হচ্ছে। শ্যালক বলছে, সূচক, সদর দরজার সাবধানেই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যেই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। অর্থাৎ মূল ফটকে বা মূল দরজায় তোমরা দাঁড়াও একে নিয়ে, আর আমি মহারাজের কাছে যাই আংটিটাকে নিয়ে, এবং কিভাবে কি হয়েছে মহারাজের কাছে সমস্ত কিছু নিবেদন করি, এবং তিনি কি আদেশ দেন সে আদেশ নিয়ে আমি আসছি, তোমরা অপেক্ষা করো। দুই রক্ষী, আপনি প্রবেশ করুন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। আপনি যান, মহারাজ যদি জানতে পারেন তার আংটি পাওয়া গেছে, তিনি নিশ্চয়ই খুব আনন্দিত হবেন। রাজশালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী তখন বলছে, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্রভু আসছে না রাজার কাছ থেকে দেখা করে। দ্বিতীয় রক্ষী বলছে, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। রাজা মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। রাজা হয়তো একটু অবসর যদি পান, তখন শ্যালকের সঙ্গে দেখা করবেন, তখন রাজার কাছে সমস্ত কিছু নিবেদন করা যাবে। প্রথম রক্ষী, জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে দিল। অর্থাৎ একে যে মারা হবে, মনে করা হচ্ছে তারা স্থির সিদ্ধান্তে পৌঁছে গেছে যে একে মারা হবে, এবং সে চুরির অপরাধে অপরাধী হবে, সাব্যস্ত হবে, এবং একে মারা হবে। তার আগে, মারার আগে তার গলায় ফুলের মালা পরানো হবে, এবং সে ফুলের মালা গাঁথার জন্য প্রথম রক্ষী জানুককে উদ্দেশ্য করে বা দ্বিতীয় রক্ষীকে উদ্দেশ্য করে বলছে, আমার হাত নিষ্পিস করছে, অর্থাৎ আমার আর তর সইছে না। জেলেকে দেখিয়ে বলল যে আমার আর তর সইছে না, একে মারার জন্য যে ফুলের মালা গাঁথা হবে, আমি সেই ফুলের মালা গাঁথব। সে পুরুষ বা জেলে, সে বলছে, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। এই কথা শুনে, অর্থাৎ তাকে যে মারা হবে এই কথা শুনে সে বলছে যে আমি তো কোনো দোষ করিনি, আমাকে মারার কথা কেন বলছেন? তৃতীয় রক্ষী তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। বলছে, ওই তো প্রভু, অর্থাৎ রাজশ্যালক ফিরে আসছেন মহারাজের হুকুমনামা নিয়ে। তার আগে, হুকুমনামা শোনার আগেই দ্বিতীয় রক্ষী সিদ্ধান্তে পৌঁছেছেন যে কিভাবে এই জেলেকে মারা হবে। শকুনি দিয়ে হয় খাওয়ানো হবে, অর্থাৎ শকুন তাকে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, নয়তো কুকুর দিয়ে তাকে খাওয়ানো হবে। অর্থাৎ কি বিভৎস মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। রাজশ্যালক প্রবেশ করে। শ্যালক তখন বলছে, সূচক, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এই যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ আংটি পাওয়ার ব্যাপারে এই যা গল্প বলেছে বা যা যা বলেছে, রাজা কাছ থেকে আমরা জেনে এলাম সমস্ত কিছু সত্যি। সূচক কিছুটা হতাশ হয়েছে স্বাভাবিকভাবে, কারণ সূচক ভেবেছিল একে মারবে। তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। জেলের হাতের বাঁধন খুলে দিল। জেলের হাতের বাঁধন খুলে দিতে দিতে সে বলল, এই জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। মৃত্যুর দেবতা জম
সে যমের বাড়ি অর্থাৎ সে মৃত্যুর মুখোমুখি হয়ে আবার সে প্রাণ ফিরে পেল। তাই বলা হচ্ছে যমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। পুরুষ বলছে শ্যালককে প্রণাম করে, পুরুষ অর্থাৎ সেই ধীবর শ্যালককে, রাজশ্যালককে প্রণাম করে বলছে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? আমি তো এই জাল দিয়ে মাছ ধরি, মাছ ধরে আমি সংসার চালাই। আজকে সারাদিন আমার এখানেই অতিবাহিত হয়ে গেল, এখানেই কেটে গেল। আমি নিজের জীবিকা বা জীবন জীবিকা কাটানোর জন্য যে কাজ করা দরকার সে কাজই আমি করতে পারলাম না, আমার কোনো উপার্জন হলো না। তাহলে আমি কিভাবে সংসার চালাবো? আমার পরিবারে যারা আছে তাদের ভরণ পোষণ আমি কিভাবে করব? শ্যালক তখন বলছে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকা দিলেন, বললেন মহারাজ আংটির মূল্যের সমমূল্য, অর্থাৎ আংটির যা দাম তার সমান দাম যা অর্থ হয় সে অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন, অর্থাৎ সেটা প্রচুর টাকা, এই টাকা তুমি নাও। পুরুষ সেই টাকা গ্রহণ করে প্রণাম করে বললেন, প্রভু অনুগৃহীত হলাম, আপনি আমাকে অনুগ্রহ করলেন। সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ? এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ কিছুটা হতাশাবোধ থেকেই সূচক বলছে, কি যাতা অনুগ্রহ? তোমাকে তো একেবারে শুলে চড়ানো হচ্ছিল। অর্থাৎ বর্ষা জাতীয় যে সুচারু অস্ত্র যার মধ্যে গেঁথে দেওয়া হয়, যেভাবে আগে আগে এই শুলের চড়িয়ে দেওয়া হতো, এভাবে মৃত্যু ঘটানো হতো অপরাধীদের, সেই শুল থেকে নামিয়ে অর্থাৎ শুলে চড়ানো হলো না, হাতির পিঠে তোমাকে রাজকীয় সম্মান দেওয়া হলো। এ কি যাতা অনুগ্রহ? এই সমস্ত কথার মধ্য দিয়েও সূচকের একটা নীচ মানসিকতা প্রকাশ পাওয়া যায়। জানুক বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। রাজা যেই পরিমাণ পারিতোষিক দিয়েছে, অর্থাৎ যেই পরিমাণ পুরস্কার দিয়েছে, যে এরকম অর্থমূল্য দিয়েছে এই জেলেকে, তাতে বোঝা যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল, না হলে এত টাকা রাজা দিত না। শ্যালক এই কথার প্রত্যুত্তরে জানাচ্ছে যে দামি রত্ন বসানো বলে আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সে আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। বলছে, দামি রত্ন বসানো, এই দেখে কিন্তু রাজা জিনিসটা মূল্যবান সেরকম আমার কিন্তু মনে হয়নি। যে আংটিটা রাজা দেখলেন, হঠাৎ করে রাজার কোনো প্রিয়জনের কথা অর্থাৎ আপনজনের কথা মনে পড়েছে। স্বভাবত রাজা একটু গম্ভীর প্রকৃতির, কম কথা বলেন, কিন্তু মুহূর্তের মধ্যে রাজা বিহ্বল হয়ে বা অভিভূত হয়ে কেমন অবাক চোখে তিনি চেয়ে রয়েছিলেন। সমস্ত গাম্ভীর্য যেন তার কোথায় চলে গেছিল, কেমন একটা অদ্ভুত ভাব তার মধ্যে দেখা দিয়েছিল। সূচক বলছে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়, তা মহারাজের একটা উপকার করলেন। মহারাজ হয়তো তার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, তার খুব ভালো উপকার হয়েছে এতে। সূচক এই কথা বললেন রাজশ্যালককে উদ্দেশ্য করে। জানুক বলছে, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন, এই জেলেরই তো লাভ হলো, তারই তো সেবা করা হলো। পুরুষ তখন বলছে, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। এই জেলে যাকে প্রতি মুহূর্তে গালমন্দ নিন্দামন্দ করা হচ্ছে, কিন্তু জেলে কিন্তু তার চরিত্রের দিক থেকে অনেক ঊর্ধ্বে, এদের থেকে অনেক ঊর্ধ্বে। সে হয়তো নিম্ন জাতিভুক্ত, নিম্ন সম্প্রদায়ভুক্ত, হয়তো সে গোসাপ খাওয়াই জেলে, কিন্তু তার যে সত্যবাদিতা, তার যে নিজের দৃঢ়তা, তার যে পেশার প্রতি দায়বদ্ধতা, এইরকম দিক দিয়ে তার যে চরিত্রের যে ভালো ভালো দিক প্রকাশ পেয়েছে, তার আরেকটা দিক হলো সে এই যে অর্থ পেয়েছে, যে সম্পত্তি, যে টাকাটা পেয়েছে তার অর্ধেক সে অকাতরে এই দুই রক্ষীকে সে দিয়ে দিতে চায়। যা পেয়েছে তার অর্ধেক সে তাদেরকে দিয়ে দিতে চায়। এই যে দিয়ে দেওয়ার মধ্যে তার যে সুস্থ সুন্দর একটা মানসিকতা, নির্লোভ মানসিকতা, একটা উদারতার মানসিকতার প্রকাশ ঘটেছে, সেটা তার চরিত্রের একটা অন্যতম দিক। তা পুরুষ বলছে, মহাশয় পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। জানুক বলছে, এটা তুমি ঠিকই বলেছ। অর্থাৎ জানুক যেন এতে কিছুটা আনন্দিত হয়েছে এবং তাতে সে আনন্দিত হয়ে বলছে, এটা তুমি ঠিকই বলেছ, অর্থাৎ সে যেন এটা প্রাপ্য। শ্যালক সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু বিবেচনা করে তখন বলল, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। অর্থাৎ বন্ধু হতে গেলে তো এমন লোকই চাই, যে বন্ধু যে প্রতিটা মুহূর্তে যার মধ্যে সততা আছে, যা নিজের কর্মের প্রতি অবিচল আস্থা আছে, যে এরকম নির্লোভ, এরকম একটা উদার চরিত্রের মানুষ, যে টাকা পয়সার প্রতিও এতটা লোভ করে না,
সামগ্রিকভাবে জেলের চরিত্রের যে ভালো ভালো গুণ সমস্ত কিছু দেখে শ্যালক মনে করেছে যে তার একজন বিশিষ্ট প্রিয় বন্ধুর মর্যাদাভুক্ত তাকে করা যায়, তাই শ্যালক তাকে নিজের প্রিয় বন্ধু হিসাবে স্বীকৃতি দিতে চায়। এভাবেই নাটকটার এই অংশটুকু শেষ হয়েছে। সামগ্রিক আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটিতে লাইক করো এবং আগামী দিনে চ্যানেলের সঙ্গে থেকো, কারণ নতুন নতুন ভিডিও, নতুন নতুন আলোচনা, প্রশ্নোত্তর, এমসিকিউ, এসএকিউ, বিষয় ভিত্তিক বড় প্রশ্ন, ব্যাকরণগত নাম